শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ রেখেছে ভারত। ভিসা বন্ধ, সীমান্ত বন্ধ, বাণিজ্য বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখতে চেয়েছে তারা, কিন্তু ফল হয়েছে উল্টো। ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ করে ভারতের নিজের অর্থনীতিতে ধস নেমেছে। গত 5 বছরে বাংলাদেশের বাজারে ভারতের পণ্য রপ্তানি কমে গেছে 5.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় এই ক্ষতির পরিমাণ হিসাব প্রায় 50,000 কোটি রুপি, এক বিশাল বাণিজ্যিক শূন্যতা। দক্ষিণ এশিয়ায় নিজেদের সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক গ্রাহককে হারিয়ে ভারতের অর্থনীতি আশঙ্কাজনক মোড়ে দাঁড়িয়েছে। বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে, রাজনৈতিক বক্তব্য সাময়িক, কিন্তু খাতা কলমের ডেটা চিরন্তন। আসুন শুরুতেই ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ডেটার দিকে চোখ বুলানো যাক। আজ থেকে ঠিক 4 বছর আগে অর্থাৎ 2021-22 অর্থ বছরে বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ছিল 16.15 বিলিয়ন মার্কিন ডলার। সেটি ছিল ভারত বাংলাদেশ বাণিজ্যের স্বর্ণযুগ। কিন্তু 2025-26 অর্থ বছর শেষে ভারতে উৎপাদিত পণ্যের বাংলাদেশের রপ্তানি নেমে এসছে 10.58 বিলিয়ন মার্কিন ডলারে। সোজা অঙ্কের হিসাবে ভারতের রপ্তানি কমেছে প্রায় 34.5%। চাল, গম, পেঁয়াজ, তুলা, সুতা, পেট্রোকেমিক্যাল এবং যন্ত্রাংশ, ভারতের একের পর এক রপ্তানি বাজার এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। এই বাণিজ্য ধসের কারণে দুই দেশের বাণিজ্য ঘাটতিও বদলে যাচ্ছে। আগে যেখানে বাংলাদেশ প্রতি বছর 14-15 বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতিতে থাকতো, এখন সেই ঘাটতি 8 বিলিয়ন ডলারে নেমে এসছে। অর্থনীতিবিদরা একে বলছেন অর্থনৈতিকভাবে ভারতের পিছু হটা। ভারত ভেবেছিল বাংলাদেশকে চাপে রাখবে, কিন্তু বাস্তবে দেখা গেল তাদের নিজেদের আয়ের ধারাই শুকিয়ে যাচ্ছে। ভারতের রপ্তানি অর্থনীতির মূল স্তম্ভ কোনটা? নিঃসন্দেহে টেক্সটাইল বা তৈরি পোশাকের কাঁচামাল খাত। আর বিশ্ববাজারে বাংলাদেশের পরিচিতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই দুটি খাতের মধ্যে একটা পারস্পরিক বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছিল। বাংলাদেশের হাজার হাজার গার্মেন্টস কারখানার প্রধান কাঁচামাল, কাঁচা তুলা, সুতা এবং ডেনিম ফেব্রিক্স আসতো ভারত থেকে। ভারতের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের শত শত স্পিনিং মিল বা সুতা কারখানা চলতো বাংলাদেশের অর্ডারের ওপর ভর করে। কিন্তু সম্পর্কের এই অবনতির পর কি ঘটেছে? ভারতের কটন অ্যান্ড টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের হিসাব অনুযায়ী বাংলাদেশে ভারতীয় সুতা ও সুতির কাপড় রপ্তানি গত 2 বছরে প্রায় 40% হ্রাস পেয়েছে। এই 40% কমার ধাক্কাটা ভারতীয় মিল মালিকদের ওপর কিভাবে পড়ছে তা একটু গভীরভাবে বোঝা দরকার। তামিলনাড়ুর তিরুপুরকে বলা হয় ভারতের নিটওয়্যার রাজধানী। একইভাবে গুজরাটের সুরাট এবং কোয়েম্বাটুরের সুতা মিলগুলো এখন অভূতপূর্ব মন্দার মুখোমুখি, কারণ তাদের প্রধান ও সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ এখন ভারতীয় সুতা কেনা কমিয়ে দিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা ভারতের ওপর একক নির্ভরতা কমিয়ে বিকল্প হিসেবে চীন, ভিয়েতনাম, পাকিস্তান এমনকি উজবেকিস্তান থেকে কাঁচামাল আমদানি করছেন। ভারতের মিলগুলোতে গুদামজাত হয়ে পড়ে আছে হাজার হাজার টন কাঁচা তুলা ও প্রক্রিয়াজাত সুতা। পণ্য অবিকৃত থাকায় ভারতীয় স্পিনিং মিলগুলোর নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেছে। যে কারখানাগুলো আগে 3 শিফটে দিন-রাত 24 ঘন্টা চলতো, সেগুলোর উৎপাদন ক্ষমতা নামিয়ে আনা হয়েছে 30-40%। হাজার হাজার ভারতীয় শ্রমিক চাকরি হারাচ্ছেন। বন্ধ হয়ে যাচ্ছে মাঝারি ও ছোট স্পিনিং মিলগুলো। যে টেক্সটাইল শিল্প থেকে ভারত শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করত, প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে সেই শিল্প আজ খাদের কিনারে। কেবল শিল্প খাত নয়, ভারতের কৃষিভিত্তিক অর্থনীতিতেও এই ধসের বড় ধরনের প্রভাব পড়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবের কৃষকদের জন্য সবচেয়ে সুবিধাজনক ও লাভজনক বাজার ছিল বাংলাদেশ। ভৌগোলিক নৈকট্যের কারণে সড়কপথ ও রেলপথে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পচনশীল কৃষি পণ্য বাংলাদেশে সরবরাহ করা যেত। কিন্তু দিল্লির ভুল কূটনৈতিক আচরণ ভারতের কৃষকদের জন্যই বিপদ ডেকে এনেছে। আগে ভারত যখনই সুযোগ পেত, কোনো ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানিতে শুল্ক বাড়িয়ে দিত বা রপ্তানি বন্ধ করে দিত। চালের ওপর বসাতো অতিরিক্ত শুল্ক। দিল্লির নীতি নির্ধারকরা ভেবেছিলেন খাদ্যপণ্য আটকে রেখে বাংলাদেশকে কাবু করা যাবে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য এভাবে চলে না। বাংলাদেশ বসে থাকেনি। বাংলাদেশের আমদানিকারকরা হাত বাড়ালেন বিকল্প বৈশ্বিক বাজারে। আজ বাংলাদেশ চাল ও গম আনছে রাশিয়া, ইউক্রেন ও মিয়ানমার থেকে। পেঁয়াজ ও রসুন আসছে মিশর, তুরস্ক ও ব্রাজিল থেকে। ডাল এবং অন্যান্য শস্যের উৎস বদলে ফেলা হয়েছে। এর ফলে ভারতের কৃষক ও রপ্তানিকারকরা তাদের চিরচেনা বাজার চিরতরে হারিয়ে ফেললেন। মান্ডিগুলোতে পণ্যের অতিরিক্ত সরবরাহের কারণে দাম একদম তলানিতে গিয়ে ঠেকেছে।
পেঁয়াজ ও চাল রপ্তানি বন্ধ হওয়ায় ভারতের মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের কৃষকরা তাদের উপযুক্ত দাম পাচ্ছেন না। পেট্রোপোল ও গেদের সীমান্তে শত শত ট্রাকে পচে নষ্ট হয়েছে কোটি কোটি টাকার পচনশীল খাদ্যপণ্য। দিল্লির কূটনৈতিক সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে ভারতের সাধারণ কৃষকদের। ভারতের যে অঞ্চলটি বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধের বা ধসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্য, যাকে ভৌগোলিক ভাষায় বলা হয় 7 সিস্টার্স বা 7 বোন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ সংকীর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই 7 সিস্টার্সের অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রা বহুলাংশে নির্ভর করত বাংলাদেশের ওপর। বাংলাদেশ যখন ভারত থেকে কম খরচে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহনের সুবিধা দিয়েছিল, তখন ওই রাজ্যগুলোতে পণ্য পৌঁছানো ছিল অত্যন্ত সহজ ও সাশ্রয়ী। একই সঙ্গে সীমান্তবর্তী বর্ডার হাটগুলোর মাধ্যমে স্থানীয় ভারতীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন করতেন। কিন্তু সীমান্তে কঠোর বিধিনিষেধ, ট্রান্সশিপমেন্ট সংকট এবং সম্পর্কের টানা পড়েনে আজ কি অবস্থা? বর্ডার হাটগুলো প্রায় সম্পূর্ণ বন্ধ। ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় ভারতের মূল ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে বিপুল পরিবহন খরচ গুণে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পাঠাতে হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে উত্তর পূর্ব ভারতের বাজারে। মূল্যস্ফীতি সেখানে আকাশ ছুঁয়েছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অতিরিক্ত 20 থেকে 30% বেড়ে গেছে। ত্রিপুরা বা মেঘালয়ের স্থানীয় ছোট ব্যবসায়ী যারা বাংলাদেশি সিমেন্ট, রড, প্লাস্টিক পণ্য এবং খাদ্য সামগ্রীর উপর নির্ভর করে জীবন ধারণ করতেন, তারা আজ বেকার। ভারতের কেন্দ্রীয় সরকার যতই উত্তর পূর্ব ভারতের উন্নয়নের দাবি করুক না কেন, বাংলাদেশের সাথে বাণিজ্যিক পথ অবরুদ্ধ থাকায় ওই অঞ্চলের অর্থনীতি এখন এক গভীর পক্ষঘাতগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। অর্থনীতিবিদরা জানেন, একটি দেশের অর্থনীতি কেবল কাঁচা পণ্য বা শিল্প পণ্যের ওপর দাঁড়িয়ে থাকে না, সেবামূলক খাত বা সার্ভিস সেক্টরও সমান গুরুত্বপূর্ণ। আর এই সেবা খাতে ভারতের অন্যতম প্রধান উপার্জনের উৎস কি ছিল? মেডিকেল ট্যুরিজম এবং বিনোদন বা কেনাকাটা ভিত্তিক পর্যটন। আর এর প্রায় 60% বেশি রাজস্ব আসতো এককভাবে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে। কলকাতা, চেন্নাই, ভেলোর, দিল্লি এবং ব্যাঙ্গালোরের বড় বড় কর্পোরেট হাসপাতালগুলোর দিকে তাকালেই দৃশ্যটি পরিষ্কার হয়ে যায়। অ্যাপোলো, ফোর্টিস, মণিপাল বা রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের মতো চিকিৎসা কেন্দ্রগুলোর আয়ের এক বড় অংশ আসতো বাংলাদেশি রোগীদের কাছ থেকে। কিন্তু সাম্প্রতিক ভিসা জটিলতা, দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন এবং অনাস্থার কারণে গত 2 বছরে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং সদর স্ট্রিটের মতো বিখ্যাত বাণিজ্যিক এলাকাগুলো আজ খাঁকা করছিল। সেখানকার হোটেল মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী, ট্রাভেল এজেন্ট এবং ছোট দোকানদাররা হাহাকার করছেন যে হোটেলগুলোতে আগে খালি ঘর পাওয়া যেত না, সেগুলো এখন 50% ছাড়েও অতিথি পাচ্ছে না। চেন্নাই ও ভেলোরের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের জন্য সংরক্ষিত বিশেষ বিভাগগুলো খালি পড়ে আছে। কোটি কোটি ডলারের যে রাজস্ব আয় ভারত বাংলাদেশিদের মেডিকেল ও রিটেল ট্যুরিজম থেকে পেত, তা এক ধাক্কায় তলানিতে এসে ঠেকেছে। আর বাংলাদেশিরা এখন চিকিৎসার জন্য বিকল্প হিসেবে কোথায় যাচ্ছেন? তারা যাচ্ছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন এবং তুরস্কে। ভারতের সেবা খাত যা হারালো, তা হয়তো আগামী 1 দশকেও তারা আর পুনরুদ্ধার করতে পারবে না। অর্থনীতি বা আন্তর্জাতিক কূটনীতি কোথাও এক হাতে তালি বাজে না। ভুল কূটনৈতিক সিদ্ধান্তে ভারত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবেও। আর ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশও বিশ্বমুখী হয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনতে পেরেছে। আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা একে বলেন জিওপলিটিক্যাল ব্যাকফায়ার বা ভূ রাজনৈতিক উল্টো ধাক্কা। দিল্লি দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার অঞ্চলটিকে তাদের নিজস্ব প্রভাব বলয় বা ব্যাকইয়ার্ড বলে মনে করত। তারা ভেবেছিল ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যের ওপর ভর করে তারা প্রতিবেশীদের সহজেই নিজের ইচ্ছে মতো পরিচালিত করতে পারবে। কিন্তু একবিংশ শতাব্দীর মুক্তবাজার অর্থনীতিতে এই ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। প্রতিবেশী কোনো দেশের ওপরই ভারতের কোনো প্রভাব নেই। মিয়ানমার থেকে শুরু করে চীন, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এমনকি ভুটানের সাথেও ভারতের বিরোধ। এ কারণে এখন আফগানিস্তানের মতো জটিল এক দেশের হাত ধরতে হয়েছে ভারতকে। গত 2 বছর ভারতের দ্বার বন্ধ থাকায় শাপে বর হয়েছে বাংলাদেশের। বাণিজ্যের ক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ উৎসের সাথে সম্পর্ক হয়েছে। সেসব দেশে পর্যটন ও চিকিৎসা যোগাযোগ সহজ হয়েছে। দেশের ভেতরেও কাঁচামাল উৎপাদন বেড়েছে।
একই সাথে চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন হয়েছে। অর্থনীতি বা আন্তর্জাতিক কূটনীতি কোথাও এক হাতে তালি বাজে না। ভুল কূটনৈতিক সিদ্ধান্তে ভারত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবেও। আর ভারতের ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশও বিশ্বমুখী হয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনতে পেরেছে।